প্রিয় বন্ধুরা, দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আমার এই লাইভটুকু, আপনাদের সাথে আছে আমি মাওলানা শাহজাহান আহমদ নেসারি, কুমিল্লা উত্তর সদর রসুলপুর জামে মসজিদের ইমাম ও খতিব সাহেব। সবাইকে আন্তরিক মোবারকবাদ সালাম জানিয়ে আজকে আমি শুরু করছি। আমার বিষয় হলো বিশ্ব রাজনীতি, ভূরাজনীতি, ইতিহাস, ভূগোল, সংস্কার, বিপ্লব, আন্দোলন, সংগ্রাম, ইতিহাসে যা হয়েছে, বাংলাদেশে যেটা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বর্তমান সরকার তাদের কি করণীয় দরকার, এই ব্যাপারে প্রত্যেক ব্যক্তির অধিকার আছে পরামর্শ দেওয়ার। সেই অধিকারটুকু নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছুদিন আগে কথা দিয়েছিলাম যে আমি এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ চর্চা করা শুরু করেছি। এগুলো নিয়ে বলার চেষ্টা করব, কারণ সবাই অনেকে জানলেও অনেক কিছু হয়তো বলে বোঝাতে পারে না। আল্লাহ পাক আমাকে সেই অধিকার, এবিলিটি দান করেছে। বোঝাইয়া বলতে পারি, গোছাইয়া বলতে পারি, মনে রাখতে পারি ইনশাল্লাহ। তো আমি গত শুক্রবারে আপনাদের সামনে লাইভে এসেছিলাম একটু অসময়, মুয়াজ্জিন আজান দিয়ে ফেলছিল ঠিক এই সময়। তারপরে বলছিলাম ইয়ের কথাও, যে কিনা বলে রেনেসাঁ বিপ্লবের কথা। রেনেসাঁ বিপ্লব সংগঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে। যে বিপ্লবটি ইটালির ফ্লোরেন্স, ইটালির উত্তরের একটি প্রদেশ শহর, গুরুত্বপূর্ণ 3টি শহর ইটালির, তার মধ্যে ভেনিস, ফ্লোরেন্স আর রোম। তো উত্তরের যে রাজ্যটি, সেখান থেকে রেনেসাঁ বিপ্লব হয়েছিল। সেখানে আমার বক্তব্যটা শেষ করতে হয়েছিল গত সপ্তাহে। রেনেসাঁ বিপ্লব 1492 সালের দিকে গঠিত হয়েছিল। কারা করেছিল? ইউরোপের মধ্যে যারা জ্ঞানী, স্বাধীনতায় বিশ্বাসী, যারা অধিকারে বিশ্বাসী, তারা সাহিত্যিক, দার্শনিকরা, লেখকরা, শিক্ষকরা এবং মানুষের অধিকার নিয়ে চর্চা করে যারা, বিশেষ করে তারা। আবার এরা কেন করেছিল? দেখুন, ইউরোপ মহাদেশটা বেশিরভাগে ক্যাথলিক খ্রিস্টান, পশ্চিম অঞ্চলটা, আর পূর্ব বলকান অঞ্চলটা ছিল, এখনও আছে অর্থোডক্স খ্রিস্টান, আর কিছু আছে প্রটেস্ট্যান্ট। ক্যাথলিক খ্রিস্টানের বেশি প্রচলন বেশি, মানে দ্য থিওরি অফ ট্রিনিটি, ত্রিত্ববাদে বিশ্বাসী, সবচেয়ে নিকৃষ্ট মতাদর্শের বিশ্বাসী যারা, এবং যারা নিজেদেরকে খ্রিস্টানদের মধ্যে একটু দামি মনে করে, এবং সংখ্যায়ও প্রায় পৃথিবীতে 130 কোটিরও বেশি খ্রিস্টান, পৃথিবীতে প্রায় 250 কোটির খ্রিস্টান আছে। এর মধ্যে 130 কোটির মতোই বা এর চেয়ে বেশি শুধু ক্যাথলিক, বাকিগুলো প্রটেস্ট্যান্ট, কেউ আছে কিনা বলে আপনার অর্থোডক্স, কেউ আছে স্যাটানিক বাইবেল বা শয়তানের পূজা টুজা করে, এরকম আছে মিলিয়ে ঝিলিয়ে। তো এই যে খ্রিস্ট শক্তি, এদের যেই একটা রাজতন্ত্র ছিল, রোমান সভ্যতা প্রতিষ্ঠিত হওয়ার থেকে শুরু করে, তারপরে রোমান সভ্যতার লোকগুলো খ্রিস্টান হয়েছে। তারা কিন্তু মূলত ইয়াহুদি ছিল। রোমান সভ্যতা যারা প্রতিষ্ঠা করে তারা মূলত ইয়াহুদি ছিল। এদের ধর্ম ছাড়া এর বাহিরে যত ধর্ম মতাদর্শ ছিল, যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলো, তার ধর্ম প্রচার করলো। এই বিভিন্ন ভিন্ন ধর্ম, ভিন্ন মতের মানুষদেরকে নির্যাতন, নিপীড়ন, মানে এই যে বাংলাদেশে দেখেন নাই, স্বৈরাচার, পাপিষ্ট, হত্যাকারী, জালেম সরকার,
যা করেছে, আলেম ওলামা ধর্মকে একেবারেই মানে একটা বন্দিখানায় পরিণত করে করেছিল। তো আল্লাহ পাক আমাদেরকে সেই স্বাধীনতা দান করেছে, আমরা সেই স্বাধীনতা ধরে রাখতে চাই। মাঝখান দিয়ে বলে দেই, মাজার সংক্রান্ত যেই দাঙ্গা শুরু হয়েছে, এটা বন্ধ না করলে এই অবশ্যই আমরা দেখব বাতিল বেঈমান কাফিরেরা, নাস্তিকেরা, অপশক্তি যারা অপকৌশল অবলম্বন করে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম। সরি, এই আয়াত না, এটা সূরা ইউসুফের আয়াত। আমি যে বলতেছিলাম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, কাফিররা আল্লাহর দ্বীনের ব্যাপারে অপকৌশল করে, তাদের বিরুদ্ধে আল্লাহ সুকৌশল করে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আজকে এটা কোরআনের মাহফিল না, আমার মসজিদে সবসময় কোরআনের মাহফিল আলোচনা তাফসীর করি। আজকেরটা হলো জেনারেল বিষয়, ইতিহাস, তারপরে বিপ্লব, রাজনীতি, এই বিষয় নিয়ে। রাজনীতি কোনো কথাই বলতে আমরা পারিনি, অথচ 1300 বছর রাজনীতি করেছে ইসলাম ধর্ম। আলেম ওলামারা সেই আল্লাহ রাসূল থেকে শুরু করে, মদিনার ইসলাম স্টার থেকে শুরু করে 1924 সালের এই তুরস্কে কেন্দ্রিক যে খেলাফত বিলুপ্তি হয়েছিল সেই পর্যন্ত প্রায় 1300 বছর। আমার এই চ্যানেলে মাওলানা শাহজাহান আহমদ নেসারি যে চ্যানেলটা আছে, ফেসবুক পেজটা আছে, এখানে এই বিপ্লবের একটা আলোচনা আছে, সেটা দেখে নেবেন, পাটে পাটে বলা আছে। এটা এই ভিডিওটা ইউটিউবে গেলে আমার পেজটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা দেখবেন, আর এখানে যারা দেখছেন চ্যানেলটা ফেসবুক পেজটা ফলো করে দিবেন, যাতে আমরা সবাই বন্ধুত্ব থাকতে পারি, আলোচনাগুলো জানাইতে পারি, এই অন্য কিছু না। তো বলছিলাম, ওই ইয়াহুদি রোমান সভ্যতায় যারা বিশ্বাসী ছিল, তারা ইসলাম, মুসলমান এবং অন্যান্য ধর্ম সবাইকে তারা নিপীড়ন করত, হত্যা করত, মেরে ফেলত। এক সময় একজন রোমান সম্রাট আসলো। সেই রোমান সম্রাট প্রকাশ্যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করল। তার হাত ধরে অসংখ্য লক্ষ কোটি কোটি ইয়াহুদিরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। ইহুদি জাতিটাই খারাপ। এই যে বর্তমানে ইসরায়েলি ইহুদিরা আছে, এদের জাতিটাই খারাপ, সন্ত্রাসী জাতি, খুনি, হত্যাকারী। আল্লাহ বলেছেন ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা। এই ইহুদিরা পৃথিবীতে নিক্ষিপ্ত বিক্ষিপ্ত অবস্থায় ছিন্ন বিচ্ছিন্নভাবে চলবে। এদের কোনো স্বাধীনতা আল্লাহ পাক ওদের কপালে রাখে নাই। আর ইসরায়েলি যেটা আছে, এটা কোনো দেশ না, এটা ওদের দেশ না। এটা প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবীটা যা হয়েছিল বাবা, ইতিহাস যদি যান, আমেরিকা, লন্ডন, মানে আমেরিকা, ব্রিটিশ, কানাডা, ফ্রান্স, রাশিয়া এক হয়ে অস্ট্রো হাঙ্গেরি আর জার্মান, অটোমান, এই 4 শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল। বিশেষ করে ওসমানী সাম্রাজ্যকে শেষ করার জন্য এই যুদ্ধ শুরু করেছিল। ওই যুদ্ধের সময় আরবে, আজকে যে আরবের যতগুলো রাজা আছে, এরা কিন্তু মুনাফিক। এরার উত্তরসূরিরা, পূর্বসূরিরা ওসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে, ব্রিটিশ আর ফ্রান্সের কথায় হাতে অস্ত্র নিয়ে ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছে। আরব হাতছাড়া হয়ে গেল। বলকান অঞ্চলে, মানে ইউরোপের পূর্ব অঞ্চলে রাশিয়া, আমেরিকা, কানাডা, ব্রিটিশ অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে ওসমানীয়দের বিরুদ্ধে খেপিয়ে তুলল। 1912 সালে সেই যুদ্ধ শুরু হলো। সেখান থেকে ওসমানীয়রা চলে আসতে হলো। অবশেষে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো 1914 সনে। সেই যুদ্ধে জার্মান, অটোমান হেরে গেলে একেবারে পৃথিবীর ইতিহাসটাই পাল্টে যায়, সাথে মুসলমানের কপালটাও খারাপ হয়ে যায়। সেই সময় ব্রিটেন, ফ্রান্স এই ইহুদিদেরকে বলেছে, তোমরা ওইখানে যাও, ফিলিস্তিনে যাও, বাইতুল মুকাদ্দিস, জেরুজালেমের আশেপাশে বসতি গড়ে তোলো, আর সেখানে তোমরা রাজত্ব করার চেষ্টা করো। অবশেষে তারা আসলো। এসে সর্বপ্রথম কর্ম হাতে নিয়েছিল, মানে গৃহস্থী কাজ, এটা সেটা, মুনি কামলা লোকের মতন ঢুকেছিল। পরবর্তীতে কিছু জায়গা কিনা, তারপরে ইউরোপের বিভিন্ন দেশের তারা ইহুদিরা এখানে এসে জড়ো হওয়া। তারপরে 1930 সালের দিকে অসভ্য, পৃথিবীর সর্বনিকৃষ্ট সভ্যতা সাম্রাজ্য সন্ত্রাসী ব্রিটিশের হাত ধরে, ব্রিটিশের কথায়, ব্রিটিশের মাধ্যমে অস্ত্র নিয়ে এই ইসরায়েলিরা সেখানে একটি প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনি সরকারের বিরুদ্ধে, এবং সেখানে একটি
সরকারের প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার নিয়ে ছোট্ট একটি রাজ্য তারা গঠন করেছে। অনেক কাহিনী, এগুলো আলাদা আলাদা আমরা বলবো। তো এই অসভ্য খুনি হত্যাকারী সন্ত্রাসী জাতি ইহুদিরা এখানে এইভাবে এসেছে। অবশেষে এখানে তারা যুদ্ধ করতে 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 এই জায়গাটুকু, এবং তাদের সীমানার কোনো বেড়া নাই, নিয়ন্ত্রণ নাই। চতুর্দিক দিয়ে হামাস, একদিক দিয়ে হামাস, একদিক দিয়ে হিজবুল্লাহ, একদিক দিয়ে ইরানি রেগুলেশনারি গার্ড, এরা একদিক দিয়ে সিরিয়ার বাহিনী, চতুর্দিক দিয়ে এদেরকে মিসাইল দিয়ে ঘেরাও করে রেখেছে। এরা যুদ্ধের সাথে জীবনটা চালিয়ে যাচ্ছে। এটাই কোনো রাষ্ট্র হলো? এই জন্য আল্লাহ বলছেন ওয়াকাত্ত না হুম ফিলার দু মামা। এই কথাটা বোঝানোর জন্য আমি এই কথাগুলো আনলাম। যাই হোক, ইটালির সেই রোমান সভ্যতা, তারা ছিল ইহুদি থেকে খ্রিস্টান হয়েছে তাদের একজন রাজা, তারপরে অনেকে খ্রিস্টান হয়েছে। এই জন্য পৃথিবীতে এখন খ্রিস্টান বেশি, ইহুদির সংখ্যা অল্প। চিন্তা করেন, এই ইহুদি জাতি যদি সবাই ইহুদি থাকতো কি অবস্থা হইতো পৃথিবীর। অল্প কটা ইহুদি সারা পৃথিবীকে শেষ করে দিচ্ছে। একেবারে পাগলা কুকুর এর চাইতো নিকৃষ্ট এই ইহুদিরা। যাই হোক বন্ধুরা, বলছিলাম এই রেনেসা বিপ্লব হয়েছিল ইটালির ফ্লোরেন্স শহরে। কারা করেছিল বললাম, এবার কেন করেছিল? এই ইউরোপের অমুসলিম সভ্যতাগুলো, সাম্রাজ্যগুলো, এরা মানুষকে একেবারে দাস করে রাখত। তিন গোষ্ঠী ছাড়া, মানে শাসক, অভিজাত ফ্যামিলি, যাজক ফ্যামিলি, মানে খ্রিস্টানদের মধ্যে যারা শাসক, রাষ্ট্র শাসনের সাথে যুক্ত তারা, আর যারা টাকা পয়সাওয়ালা এলিট পার্সন বা সামন্তবাদী বলে তারা, অথবা যাজক মানে পাদ্রী, খ্রিস্টান ঠাকুর যারা, তারা। এই তিন শ্রেণী সব সময় শত শত বছর যাবৎ আধিপত্য করে আসত দেশের কোটি কোটি মানুষের উপর, এবং যা খুশি তা করত। এই তিন শ্রেণীর আধিপত্য, গোলামি থেকে মুক্তির জন্য মূলত রেনেসা বিপ্লব শুরু হয়েছিল। রেনেসা বিপ্লবের উদ্দেশ্য ছিল রাজাদের যে আধিপত্য, মানুষকে সবাইকে দাস মনে করা, এটা থেকে মুক্ত হওয়া। ধনী ফ্যামিলিরা গরিবদেরকে দাস মনে করা, এটা থেকে মুক্ত হওয়া। সামন্তবাদকে বিলুপ্ত করা। যাজকরা এরা শাসকদের চাইতে আরও বেশি করত, মানে খ্রিস্টান পাদ্রীরা নিজে কোনো কাজকর্ম করতো না, ট্যাক্স বসাইতো। যেমন ফরাসি বিপ্লবের ইতিহাসে আমরা যেগুলো পাই সেগুলো আমরা বলবো। একেবারে চরম সামন্তবাদের বিরুদ্ধে এক আন্দোলন শুরু হয়েছিল, ফরাসি বিপ্লব। অবশেষে সামন্তবাদীরা পতন হয়েছে। তো এই সামন্তবাদ, যাজকদের আধিপত্য, রাজা সম্রাটদের আধিপত্য থেকে মানুষের অধিকার আনার জন্য, মানুষকে অধিকার ছিনিয়ে এনে দেওয়ার জন্য এই রেনেসা বিপ্লব গঠিত হয়েছিল। রেনেসা বিপ্লব মানে হচ্ছে নবজাগরণ, মানে জেগে ওঠা রাজার আধিপত্যের বিরুদ্ধে, এই খ্রিস্টান পাদ্রীদের আধিপত্যের বিরুদ্ধে, এবং অভিজাত ফ্যামিলির অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জেগে ওঠা। সবাই স্বাধীনভাবে বাস করতে পারার জন্য, এই অধিকারের জন্য এই রেনেসা বিপ্লব হয়েছিল। এবং সেই রেনেসা বিপ্লবের হাত ধরে পৃথিবীতে বহু বিপ্লব হয়েছে, বহু সংস্কার হয়েছে, বহু আন্দোলন হয়েছে, বহু অধিকার আদায় হয়েছে। ফরাসি বিপ্লব তার অংশ, রুশ বিপ্লব তার অংশ, এবং আরও অন্যান্য কিউবা বিপ্লব তার অংশ, এবং আমেরিকাতে যে বিপ্লব হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে সেটা তার অংশ, এবং শিল্প বিপ্লব এটা তার অংশ, এই রেনেসা বিপ্লবের অংশ। মানে রেনেসা বিপ্লবের উদ্দেশ্য শুধু খানা দানা নয়, শিক্ষা, খাদ্য, চলন বলন, লেখাপড়া, আবিষ্কার, অধিকার, তারপরে মানুষ একে অপরেরকে বুঝতে চেষ্টা করা, এই সব ক্ষেত্রে মানুষ অধিকারের জন্য এবং সমান অধিকারের জন্য সবাই মানুষ, এই অধিকারগুলো আদায়ের জন্য এই রেনেসা বিপ্লব হয়েছিল ইউরোপে, ইটালির ফ্লোরেন্স নগরীতে, ফ্লোরেন্স শহরে। আর সেটার হাত ধরে পৃথিবীতে অনেক বিপ্লব হয়েছে। তো আমরা আস্তে আস্তে সেই বিপ্লবগুলো নিয়ে আলোচনা করব। আজকে দেখেন ভারতের আধিপত্য। ভারত কি আপনারা বলেন ভারত একটা স্বাধীন দেশ? না,
আমি এটাকে মনে করি উপনিবেশ শক্তি, আমি এটাকে মনে করি একটি সাম্রাজ্য। আমি মনে করি যে দিল্লি আর দুই একটা রাজ্য সহ তারাই নিজেদেরকে প্রথম মনে করে এবং অন্য অন্য রাজ্য কাশ্মীর, মণিপুর, অরুণাচল, লাদাখ, ডোকলাম এবং এই খালিস্তান, কলকাতা, আসাম, ত্রিপুরা, ওই দেশগুলোকে তারা শোষণ করে, ওই দেশগুলোতে তারা সাম্রাজ্যের মতো উপনিবেশ করে রেখেছে এবং সেই উপনিবেশের দাসত্বের গোলাম হয়ে আছে তারা। এই জন্য আন্দোলন হচ্ছে। যাই হোক, এই একটা আন্দোলন বলবো, এই আন্দোলনগুলোর পরে পরে আমাদের আন্দোলনের কথা বলবো। আমাদের এই 2024 সালের 5ই আগস্ট যে আন্দোলন হয়েছে এটা একটি গণ অভ্যুত্থান। ফ্যাসিস্টের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে, দেশের অর্থ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে, তারপরে এই ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠাকারীদের বিরুদ্ধে এক গণ অভ্যুত্থান হয়েছে। এখানে ছোট হাই স্কুলের ছেলে থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষক, বুদ্ধিজীবী, তাদের অবদানটা এখানে বেশি। তবে এর আগে এই আন্দোলনে জীবন দিয়েছে অন্যান্য রাজনৈতিক দল, তবে সবচেয়ে বেশি জীবন দিয়েছে আলেমরা। এই সমস্ত জীবন, এই সমস্ত আন্দোলন, এই সমস্ত আন্দোলনের ধারাবাহিকতার মেসাল হলো বা একবারে কমপ্লিট একটি চূড়ান্ত সাকসেসফুল আন্দোলন হলো 5ই আগস্ট বা জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান। অবশেষে এই অভ্যুত্থান সফল হলো। এই অভ্যুত্থানের কারণে ফেসিবাদরা পালিয়ে গেল, হত্যাকারীরা পালিয়ে গেল, অনেকে ধরা পড়েছে, সরকার গঠন হয়েছে। আমি মনে করি এই সরকার জনগণের সরকার। আমি মনে করি এই সরকার নিরপেক্ষ সরকার। আমি মনে করি এই সরকার এই দেশের 18 কোটি মানুষের সরকার। আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরকার। আমি মনে করি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রকৃত সরকার। আমি মনে করি আইন, বিচার বিভাগ সব কিছু, আমলাতন্ত্র থেকে শুরু করে সব কিছু নিরপেক্ষ ও মানুষের অধিকার দেওয়ার সরকার। এই সরকারকে এখন যত বছর লাগুক এত বছর ধরে এই সংস্কার কাজ তারা করবে। দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশ উন্নয়ন, ভারতীয় আধিপত্য বাতিল এবং দলীয় আধিপত্য থেকে দেশের সমস্ত আমলাতন্ত্রকে মুক্ত এবং রাষ্ট্রপতি থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত, থানা, আইনের প্রত্যেকটি আদালতের প্রত্যেকটি বেঞ্চকে নিরপেক্ষায়ন করা এবং সমস্ত দলের আধিপত্য থেকে মুক্ত করা দরকার। আর এটা একমাত্র এই সরকারের পক্ষে সম্ভব। তাই সমস্ত রাজনৈতিক দলকে আমার আহ্বান, আমার বন্ধুদেরকে বলবো, খারাপভাবে নেবেন না, আমার ভিডিওটা শেয়ার করেন। আমি গবেষণা করব, আমার অনেক গবেষণা আমি দেব, যেটা দেশের রাজনৈতিক দলগুলোর আমি একে একে বলবো। আমার পক্ষে কোনো ভয় নাই, আমি কোনো দল করি না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই 4 দলের একটু জায়গাও আমার হৃদয়ে নাই। এই 4 দলের জন্য আমার হৃদয়ে একটু জায়গা নাই। ক্লিয়ার কথা, পরিষ্কার কথা। আমি রাজনীতি নিয়ে গবেষণা করি নিরপেক্ষ স্থান থেকে, এবং ওই নিরপেক্ষতা ছাড়া এই দেশের 50 বছরের এই কলঙ্কিত ইতিহাসগুলো দূর করা যাবে না। আর রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে ক্ষমতায় আসলে তার মাধ্যমে এই দেশ সংস্কার করা আমার মনে হয় সম্ভব না। তাই সবাই মিলে রাজনৈতিক পথ পরিচয়, পথঘাট সব করে যান। আপনারা আপনাদের অবস্থানটা জনগণের কাছে দিয়ে যান, জনগণের ভালোবাসা নেন, ভালোবাসা দেন। আর এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করেন বুদ্ধি পরামর্শ দিয়ে। আমি আরও অনেক বিষয় নিয়ে, এই সংস্কারপূর্ণ বিষয় নিয়েও আমি কথা বলব। প্রত্যেকটি ভিডিওর পরে পরে আমি দেশ সংস্কারের পরামর্শ দেব। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, আশা করি এটা কাজে লাগবে। এবং যার যার স্থান থেকে আমরা যদি এইভাবে সরকারকে বুদ্ধি পরামর্শ দেই আর সরকারকে সহযোগিতা করি আর সরকারকে স্থায়িত্ব করার চেষ্টা করি, কারণ স্থায়িত্ব করাই এখন জরুরি। কারণ আমরা দেখেছি এই স্বাধীনতার ইতিহাসের, যাই হোক আমি আর সেদিকে যাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আমি এই দেশের রাজনৈতিক দল, সরকার, এগুলো কি করা দরকার এই নিয়ে আলাদা আমি আসব অন্য সময়। আপনারা আমার এই ভিডিওটি খেয়াল করুন।
এটা বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি, ইতিহাস, ভূগোল, দেশ, সংস্কার, ইতিহাস, বিপ্লব, এগুলো নিয়ে আমি একে একে আলোচনা করব, তবে কম কথায় আমি বলার চেষ্টা করব। আর আপনারা দয়া করে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আশা করি, এবং আমার ইউটিউবে যদি এই চ্যানেলটা যায় আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নেসারি মিডিয়া। আর ফেসবুকে আছে মাওলানা শাহজাহান আহমদ নেসারি, এটা হলো আমার ফেসবুকের পেজ। এই পেজে আপনারা ফলো করে দিবেন, দয়া করে শেয়ার করে দিবেন, আমার সাথে থাকবেন। যদি আপনাদের সাড়া পাই তাহলে এই বিষয়গুলো নিয়ে আমি সূক্ষ্মভাবে নিরপেক্ষ, আমি পরিষ্কার বলেছি, আমার বুকে কোনো ভয় নাই। আমি বলেছি গত সপ্তাহে যে আমি কোনো রাজনৈতিক দল করি না, তারপরেও মূলত আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা, এই আমার বন্ধুরা, আমি একটা মাহফিলে বা মসজিদে আলোচনা করে নামার পরে আমাকে বলে রাজনীতিটা বেশি করে ফেলো। তার মানে আমি ইতিহাসের আলোকে, রাজনীতির আলোকে, কোরআনের আলোকে এবং গবেষণামূলক কথা বলি, একটু উত্তেজিত হয়ে বলি, গরম করে বলি, ক্লিয়ার করে বলি, এবং একটু এমনভাবে বলি যাতে মানুষ মনোযোগ দেয় এবং দলিল সহকারে বলার চেষ্টা করি। সেজন্য আপনারা আমাকে সহযোগিতা করলে আমি ইনশাআল্লাহ এগুলো চালিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।